25 এপ্রিল বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদিয়া টেরিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। রোববার থেকে খুলছে স্কুল কলেজ, ঘাটতি পুষিয়ে নিতে 4 মে থেকে শনিবারও ক্লাস খোলা রাখার সিদ্ধান্ত। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চান প্রধানমন্ত্রী, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পদক্ষেপের আহ্বান। চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ না মেনে উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, বাসে আগুন। রোববার থেকে খুলছে স্কুল, ঘাটতি মেটাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও ক্লাস চলবে। নতুন শিক্ষাক্রমে শ্রেণীভিত্তিক মূল্যায়নের ক্ষতি এবং সব জেলায় একই তাপমাত্রা না থাকার বিষয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রাজধানী সহ সারা দেশে চলমান হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়ানো হয়েছে। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এবং পরিবেশ গবেষক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। যারা মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। শুরুতেই বলছিলাম যে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে, প্রায় 1 সপ্তাহ বন্ধ ছিল। ঈদের পর, রোজার পরে যে স্কুল খোলার কথা ছিল সেটা সেখান থেকে 1 সপ্তাহ পেছানো হয়েছিল মূলত গরমের কারণে। সিদ্ধান্ত হয়েছে আবারও স্কুল কলেজ খোলা হচ্ছে। একজন শিক্ষক হিসাবে, অভিভাবক হিসাবে এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন? জি দেখুন, এটি সার্বিকভাবে সারা বাংলাদেশের একটি পরিস্থিতি এবং কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতির ভিতরে আমরা নেই। আমি অভিভাবক হিসাবে তো বটেই, এবং শিক্ষক হিসাবে দুই অ্যাঙ্গেল থেকে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের ডেকে আনাটার পক্ষে নই। এটি কোনোভাবে একটি ভালো সিদ্ধান্ত না। যদিও আমাদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করেছে যে রবিবার থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, কিন্তু এই যে পরিস্থিতি, অপরদিকে আমাদের আবহাওয়া অধিদপ্তর আরো 3 দিনের অ্যালার্ট দিয়েছে। সো দুটি সরকারি প্রতিষ্ঠান, একদিকে আমি অ্যালার্ট দিয়ে দিলাম, একদিকে আবার আমি ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে শিশুদেরকে আমি আবার স্কুলে নিয়ে আসলাম। যারা এই সিদ্ধান্তটি নিয়েছেন তারা সম্ভবত হসপিটালগুলোর অবস্থা, সর্বশেষ অবস্থাটি অবগত নন। কারণ হসপিটালগুলোতে কোনোটাতে, আমি এই মাত্র 20 মিনিট আগে মনোহরা হসপিটাল থেকে ঘুরে এলাম, আমি দেখেছি সেখানে কি পরিমাণ শিশু এবং বাচ্চারা এখনো সেখানে চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। সাথে সাথে তাদের অভিভাবকদের যে এই দুর্দশা আমি দেখে এসেছি। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে এই যে স্কুল খুলে দেওয়ার বিষয়টি যাতে পুনঃ বিবেচনা করা হয় এবং এখনই যাতে ছাত্রছাত্রীদেরকে স্কুলে না ডাকা হয়। এটা যে শুধু আমার মতামত তা নয়, এই যে প্রফেসর ABM আব্দুল্লাহ স্যার গতকালকেই কিন্তু বলেছেন, উনি অনিয়ারে বলেছেন যে এই মুহূর্তে বিদ্যালয়কে ছাত্রছাত্রীদেরকে ডেকে আনা খুব একটা সমীচীন সিদ্ধান্ত নয়। অধ্যাপক মজুমদার, এই যে এখন যে উষ্ণ পরিবেশ বা হিট ওয়েভ বলছি আমরা, যা এবং তীব্র তাপদাহের কথা বলছি, তাপদাহের কথা বলছি, এই পরিস্থিতি হয়তো আরও কিছুদিন অব্যাহত থাকবে, তেমনটাই বলছেন আবহাওয়াবিদরা। আর সেক্ষেত্রে কি আসলে স্কুল কলেজ বন্ধ রাখার কোনো সমাধান হতে পারে কিনা, নাকি পরিবেশের সাথে সবাইকে মানিয়ে নিতে হবে? তার জন্য যে ধরনের সতর্কতা জারি থাকা উচিত বা সতর্কতা অবলম্বন করা উচিত, সেটা করলেই হয় কিনা? এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এই কথা বলা হয়েছে যে কোনো এই সময় অ্যাসেম্বলি হবে না, বাইরে কোনো কাজ থাকবে না, শুধুমাত্র ক্লাস হবে, খেলাধুলা করা যাবে না মাঠে। এই বিষয়গুলো যদি মেনে চলা হয় তাহলে স্কুল খোলা রাখলে কি খুব সমস্যা হবে কিনা? 5 বছরের থেকে 10 বছরের এই বাচ্চাদেরকে কোনোভাবে এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য ছেড়ে দিতে পারি না। এটা কোনোভাবে একটি ভালো সিদ্ধান্ত নয়। কারণ তাদের যে ইমিউনিটি এবং তাদের যে সার্বিক অবস্থা, তারা নিজেরা এটা এক্সপ্রেস করতে পারবে না। তাদের গায়ে ব্যথা কিংবা তাদের যে শরীর থেকে পানি চলে যাচ্ছে, ডিহাইড্রেশনে পড়ছে, ক্র্যাম হচ্ছে, কিংবা তারা হিট স্ট্রোকের দিকে যাচ্ছে। আমাদের এই পর্যন্ত 35 জন 37 জন কিন্তু এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে। সেই কারণে আমাদের রিকোয়েস্ট থাকবে এটি যে আরো কয়েকদিন আমরা যাতে দেখি, এবং এই বছরে আমরা এই পরিস্থিতিতে প্রথমবারের মতো পড়লাম যে আমরা হিট ওয়েভের জন্য অ্যালার্ট দিলাম। সো আমাদেরকে আরো দেখে শুনে সিদ্ধান্ত নিতে হবে।
তাড়াহুড়োর কিছু নাই। কোভিডকালীন সময়ে আমরা অনলাইন ক্লাস করেছি মাসের পর মাস এবং বছর পর্যন্ত। অতএব এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের এটি খেয়াল রাখতে হবে, তা না হলে মৃত্যুর মিছিলটি আরো বড় হবে, সেটি আরো দুঃখজনক হয়ে আমাদেরকে দুর্বিষহ স্মৃতি বহন করতে হবে অনেকদিন ধরে। আমাদের সঙ্গে আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশির পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলী। যোগ দেবেন উনি কিছুক্ষণের মধ্যে। যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এম তারিক হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সাথে আছেন জনাব তারিক হাসান। জনাব হাসান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমরা বলছিলাম যে এই নতুন করে সিদ্ধান্ত হয়েছে মাউশির পক্ষ থেকে স্কুল কলেজ আবারও খোলা রাখা হচ্ছে। মূলত তীব্র তাপদাহের কারণে এটা করা হয়েছিল। এখন এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন? এটা যদি খোলা হয়ে থাকে, এক ধরনের অনেকেই বলছেন যে শিশুদের কষ্ট হতে পারে, ক্ষতি হতে পারে। কিভাবে আপনি এই সিদ্ধান্তকে আপনি গ্রহণ করছেন? ধন্যবাদ। আসলে আমাদের তীব্র তাপদাহর যে পরিস্থিতিটি চলছে, এটি আসলে শীঘ্রই যে কোনো সমাধান হয়ে যাবে তা কিন্তু কোনো নিশ্চয়তা নেই, এবং আমাদের পুরো গ্রীষ্মকালটি সামনে আরো এক্সপিরিয়েন্স করতে হবে। এই অবস্থাতে আমাদের তাপমাত্রা বাড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এটিও আমরা শুনতে পাচ্ছি আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই অবস্থায় আমাদের শিক্ষার্থীদেরকে আসলে এই পরিস্থিতির সাথে কিভাবে অভিযোজন করা যায় সেটি শেখাটা বেশি জরুরি। আসলে বিদ্যালয় বন্ধ রেখে এটি সমাধান হবে না, এবং যে ধরনের বৈশ্বিক একটা জলবায়ুজনিত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সামনের দিনগুলোতে এই পরিস্থিতিগুলো আরো ভয়াবহ হতে পারে। কাজেই এটিও আসলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষণেরই একটি অংশ বলে আমি মনে করি। তারা কিভাবে তাদের জীবনযাত্রা পরিচালনা করলে, বাইরের কার্যক্রম পরিচালনা করলে, বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করলে এই পরিস্থিতির সাথে ভালোভাবে টিকে থাকতে পারবে, এগুলোর শিক্ষণ পরিবেশ তৈরি করাটা এবং এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে তাদেরকে নেওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। স্কুল এবং কলেজে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, যখন স্বাভাবিকভাবে বলা হচ্ছে অ্যাসেম্বলি হবে না এবং বাইরে যেসব কার্যক্রম সেটা হয়তো করা হবে না, এই বিষয়গুলো কতটা মানা সম্ভব হবে? এবং এছাড়া যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা হয় কখনো, তার জন্য স্কুল কলেজগুলো বাড়তি প্রস্তুতি রাখতে বলা হয়েছে কিনা, বা প্রস্তুতি রাখার মতো সক্ষমতা আছে কিনা সব স্কুলের বা কলেজের? জি, এখানে নির্দেশনাগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে পানীয় পানের বিষয় বলা হয়েছে, এবং বাইরের কার্যক্রম বন্ধ, এবং পাশাপাশি অভিভাবকদের সচেতন করার জন্য নানা রকমের কার্যক্রমের কথা বলা আছে, এবং শিক্ষার্থীরা যাতে যথেষ্ট পরিমাণে পানীয় সাথে করে নিয়ে আসে, ছাতা ব্যবহার করে, সেই বিষয়গুলোর বিষয়েও কিন্তু সচেতন করার বিষয়ে বলা হচ্ছে। কাজেই আমার মনে হয় যদি এটি বিদ্যালয়ের মাধ্যমে এই কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করা হয়, এবং আর করাটা খুব কঠিন কাজও নয়, তাদের রেগুলার কার্যক্রমের অংশ হিসেবে এগুলো করা সম্ভব, এবং পানি ও পানের একটা বিরতি দেয়া যেতে পারে কিছু সময় পর পর বিদ্যালয়গুলোতে ঘন্টা বাজিয়ে, যখন সব শিক্ষার্থীরা পানীয় পান করবে। এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এখন পরিচালিত হচ্ছে, আমাদের পাশের দেশ ভারতেও এগুলো এখন করা হচ্ছে, সেখানেও তাপদাহ চলছে। কাজেই এই কার্যক্রমগুলো পরিচালনার মাধ্যমে একদিকে শিক্ষার্থীদেরকে যেমন নিরাপদ রাখা সম্ভব, তেমনি যখন সে বিদ্যালয় থেকে বাড়িতে চলে যাবে সেই পরিবেশটাতেও কিভাবে সে নিরাপদ থাকবে সেই বিষয়েও কিন্তু তখন অভিভাবককে সচেতন করা সম্ভব। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে স্কুলেরও যেমন দায়িত্ব আছে, অভিভাবকদের দায়িত্ব রয়েছে। তাহলে প্রথমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যখন এই যে হিট অ্যালার্ট জারি হলো, সেই সিদ্ধান্ত কি অনেকটা তড়িঘড়ি করে নেওয়া হয়েছিল? আমি মনে করি যে কিছুটা তড়িঘড়ি করেই আসলে নেওয়া হয়েছে। আমাদের হয়তো সেই সময়টি এই ধরনের প্রস্তুতির বিষয়গুলো খুব সুসংগঠিত ছিল না, তাই হয়তো একটা সাময়িক সিদ্ধান্ত নিয়ে তারপরে এই প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে, তারপরে হয়তো এই খোলার বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে স্কুলের সময়সীমা কমানো যেতে পারতো কিনা, বা শ্রেণীতে যখন একটা ক্লাসের যে পড়ানোর সময় সেইটা সময় কমালো কি উপকার হতো কিনা, সেই দিকটাও ভাবা উচিত কিনা কর্তৃপক্ষের? কমিয়ে দিলে যেটি হয়, আসলে শিক্ষার্থীর শিক্ষণ ঘন্টাগুলো তো আসলে নির্ধারণ করা আছে, সেইভাবে কিন্তু পুরো শিক্ষাক্রমটি সাজানো, সেইখানে একটি বড় ধরনের ঘাটতি তৈরি হয়। এটিকে না কমিয়ে অন্য কোনো উপায়, অর্থাৎ বিকল্প কোনো উপায়ে শিক্ষণ কার্যক্রম পরিচালনা, যেমন কিছু কার্যক্রম বাড়িতে পরিচালনা, কিছু কার্যক্রম যদি অনলাইনে সুবিধা থাকে সে অনলাইনে পরিচালনা, অথবা ডিস্টেন্স মোডে পরিচালনা, এরকম কিছু কার্যক্রম যদি সাথে অ্যাড করা যায়, তাহলে হয়তো আমরা এই বিদ্যালয়ে তার শারীরিক উপস্থিতির যে
সময়টুকু সেটিকে হয়তো কিছুটা কমিয়ে আনতে পারবো। তবে এটি নিয়ে আগে এক্সারসাইজ করার দরকার আছে, জি। এনসিটিভির কর্তৃপক্ষের সাথে আলোচনার বিষয় রয়েছে, তারপরে এটি করা সম্ভব বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই এখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশের পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলীর সাথে। জনাব জাফর আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাচ্ছিলাম যে যে যুক্তি দেখিয়ে এখন স্কুল খোলার সিদ্ধান্ত হচ্ছে, সেইটা কি অনেকটা তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন ঈদের সময়? তখন যে কারণে আসলে বন্ধ রাখা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু এখনও বিদ্যমান, অর্থাৎ এখনও হিট অ্যালার্ট জারি অবস্থায় রয়েছে। জি জি, আসলে না, আর ঠিক তড়িঘড়ি বলা যাবে না। আমাদের কাছে এই পরিস্থিতিটা সম্পূর্ণ নতুন। এই যে আবহাওয়ার পরিবর্তন, এই পরিবর্তন ঠিক এতটা পরিবর্তন এভাবে আমরা আগেই দেখিনি। এ কারণেই হয়তো যে সিদ্ধান্তটা তখন কর্তৃপক্ষ নিয়েছিলেন, আমাদের শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমার মনে হয় এটা যথাযথ ছিল। আরেকটা জিনিস বলা হচ্ছে যে শনিবার ক্লাস হবে 4 মের পর থেকে। এইটা কতটা শনিবার আসলে এই এই ক্ষতি পুষিয়ে নেবার জন্য ক্লাস করতে হবে, বা এই জাতীয় কোনো নির্দেশনা আপনারা পাঠিয়েছেন কিনা ইতিমধ্যেই? আসলে শনিবার বলতে এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবার গুলো শ্রেণী কার্যক্রম চলতে থাকবে। এখন পরবর্তী নির্দেশনা কথা বলা আছে, তবে আমার মনে হয় যে এক্ষেত্রে আমি আনুমানিক কিছু না বলেও এটা বলতে পারি যে আমাদের যে শিক্ষণ ঘাটতি হয়েছে একটু বছরে, এটাকে সামলে নেওয়ার জন্য, সিলেবাস কমপ্লিট করার জন্য এই এই যে যেটুকু ঘাটতি পড়েছে সেটুকু সামলে নেওয়ার জন্যই যে শনিবার গুলো প্রয়োজন হয়তো এমনটা হতে পারে। তবে যে নির্দেশনা দেওয়া আছে সেটা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম করবে এমনটা বলা হয়েছে। সেক্ষেত্রে স্কুলের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে স্কুলে ক্লাস হবে, বাইরে কার্যক্রমের বিষয়ে বলা হয়েছে যাতে কার্যক্রম না থাকে এবং অ্যাসেম্বলি হবে না, সব কিছু মিলে এই বিষয়গুলো নিশ্চয়ই কর্তৃপক্ষ দেখভাল করবেন, নজরদারি করবেন। ব্যাপারটা কি নজরদারি করার মতো যথেষ্ট সক্ষমতা আছে কিনা কর্তৃপক্ষের? না না, ঠিক এই আবহাওয়ার সাথে, এই তাপমাত্রার সাথে যে সকল ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সতর্ক থাকা উচিত। অর্থাৎ আমরা সেই সব ক্ষেত্রে, বিশেষ করে রৌদ্রের ভেতরে যাতে শিক্ষার্থীদের যাওয়া বা থাকা না লাগে, যে অ্যাসেম্বলি সেটাকে বন্ধ করা হয়েছে, বা শ্রেণী কার্যক্রমের বাইরে যেটুকু পরিচালিত হয় শ্রেণীর বাইরে সেটুকু বন্ধ করা হয়েছে। এবং এছাড়াও এই তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য মেয়েদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে সেই সকল সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সৈয়দ জাফর আলী আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ও পরিবেশ গবেষক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। ডক্টর মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরেকবার আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমরা মূলত আলোচনা করছি স্কুল কলেজের ক্লাস নিয়ে। আপনি বলছিলেন যে আরও কিছুদিন হয়তো বন্ধ রাখা যেতে পারে। একটা কথা, যেসব শিক্ষাবিদের সাথে কথা বলছিলাম আমরা, তারা বলছেন যে আসলে এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটাও একটা কাজ, সেটাও হয়তো এক ধরনের শিক্ষা। একজন পরিবেশ বিজ্ঞানী হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি, এখন আমরা এই বছরে যে গরমের কথা বলছি, উষ্ণ আবহাওয়ার কথা বলছি, এইটা বোধহয় আগামী আরও কয়েক বছর এরকমই থাকবে। সেক্ষেত্রে স্বল্পমেয়াদী আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়াও যেতে পারে বাংলাদেশ, যাতে এই তাপমাত্রা কমতে পারে বা প্রশমন হতে পারে? দেখুন, তাপমাত্রা যেই সব কারণে বৃদ্ধি পাচ্ছে সেগুলো কিছু প্রাকৃতিক কারণ আছে, কিন্তু অধিকাংশই মানুষ সৃষ্ট কারণ, এবং বৈশ্বিক বা আঞ্চলিক যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো মিলে বিশ্বব্যাপী প্রায় 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঢাকার ভিতরে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত। তার মানে হলো বাকি যে 1.5 ডিগ্রির পরে বাকি যে 3.5 থেকে 5.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেল স্থানীয়ভাবে, এটির জন্য দায়ীও আমাদের স্থানীয় পরিবেশ পরিবর্তন। এবং সেই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করা, পরিবেশকে দূষণ করার ফলাফল হিসাবে বর্তমান তাপদাহকে আমরা দেখছি। আরেকটি বিষয় হলো, দেখুন, পরিবেশ বলতে যে বিদ্যালয়ের পরিবেশ কিংবা হসপিটালের পরিবেশ, ঘরের পরিবেশ
কিংবা আমাদের ব্যবসায়িক বাজারের পরিবেশ, সবগুলো বিবেচনায় কিন্তু আমাদের নিতে হবে। যখন বৈশ্বিক তাপমাত্রা পরিবর্তন হয়, দেখেন শত শত কোটি কোটি মানুষ কিন্তু কাজে যাওয়াটা তাদের বিঘ্নিত হচ্ছে, তাদের শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে, তাদের মেডিকেলের কস্ট বেড়ে যাচ্ছে, আমাদের জাতীয় যে এক্সপেন্ডিচার গ্রস যে জিডিপি যেটি আছে, জিডিপিতে এটি একটি নেগেটিভ প্রভাব তো অবশ্যই ফেলবে। কিন্তু আমরা রাতারাতি এটিকে ঠিক করে ফেলার কথা চিন্তা করতে পারি না, এবং সেটি আবার শিশুদেরকে দিয়ে আমরা এখানে তাদেরকে গিনিপিগের মতো তাদেরকে দিয়ে আমরা টেস্ট করা আমাদের জন্য উচিত না। আমরা আগে বড়রা দেখি যে আমাদের হঠাৎ করে অপ্রত্যাশিত যে তাপমাত্রা আমাদের হলো, সেখানে অ্যাডাল্ট লোকজন এটাকে কিভাবে হ্যান্ডেল করে, কিভাবে আমাদের কতটুকু আমাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, সেটা আমরা দেখি। তারপরে আমরা শিশুদের দিকে সিদ্ধান্ত নেওয়ার বিবেচনা করার আমার অনুরোধ থাকলো। এই তাপদাহের যেই এখন বর্তমান পরিস্থিতি আছে, এটি উত্তরণের জন্য আমাদেরকে সবুজ এবং নীল, অর্থাৎ বন বৃক্ষ যেমন আমাদের পুনঃস্থাপন করতে হবে, একইভাবে আমাদের জলাধারগুলোকে পুনরুদ্ধার, দখলমুক্ত এবং প্রয়োজনে নতুন করে সংস্কার করতে হবে। ইটের বিকল্প হিসাবে আমাদের হলো ব্রিক ব্যবহার করতে হবে। কাচের যে বিল্ডিং এর প্রবণতা আমাদের লক্ষ্য দেখা যাচ্ছে এখন, সে কাচের তৈরি বিল্ডিং আমাদেরকে দূরে সরে দিয়ে আমাদের পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে। তাহলে তাপমাত্রা কিছুটা সহনশীল জায়গাতে আসবে। তবে সর্বোপরি সমাজের যারা বিত্তবান আছেন তাদেরকে কিন্তু সামনে এগিয়ে আসতে হবে। প্রতিটি জেলা, প্রতিটি উপজেলাতে বিত্তবানরা যদি শ্রমজীবী মানুষদেরকে অন্তত বিশুদ্ধ পানির, বাজারের যেখানে মানুষজন বেশি সেখানে বিশুদ্ধ পানিরও একটি ব্যবস্থা করতে পারেন, তাহলেও একটি সমাজের একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থা সৃষ্টি হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ব্যাংককে এসকাপ কমিশনের ৮০তম সেশনে দেওয়া বক্তব্যে এই আহ্বান তার। এ সময় ইউক্রেন, রাশিয়া ও ফিলিস্তিন, ইসরায়েল, ইরানের সংঘাত বন্ধে চান বিশ্ব নেতাদের পদক্ষেপ। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। বলছিলাম প্রধানমন্ত্রীর আহ্বান, তিনি চাইছেন যে আসিয়ান একটা ভূমিকা রাখুক যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সাহায্য হতে পারে। আসিয়ানের ভূমিকা কতটা এই সংকটের সমাধানে? আসিয়ান চেষ্টা করলে ভূমিকা রাখতে পারে, এটা আমি মনে করি। তার কারণ মিয়ানমারও আসিয়ানভুক্ত একটি দেশ, এবং বিভিন্ন সময়ে আসিয়ান তার সদস্যদের বিভিন্ন রকমের বিচ্যুতি থেকে তাদেরকে সরে আসতে বাধ্য করেছে। এরকম ঘটনা আগেও হয়েছে, এটা প্রথম নয়। সুতরাং সেই চেষ্টা তারা করতে পারে। তবে তাদের যে প্রচলিত যে ব্যবস্থা, তাতে কিন্তু তারা সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। কিন্তু এই বিষয়টি আর অভ্যন্তরীণ বিষয় নয়, এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আসিয়ানে আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু তারা একটি শক্ত পদক্ষেপ নিতে এখনো সম্মত হতে পারেনি। বিভিন্ন দেশ সবাই একমত হতে পারেনি বলেই সম্ভবত এটা। কিন্তু কিছু দেশ, আসিয়ানের কিছু দেশ আছে যারা এই ব্যাপারে আরো উদ্যোগী হতে আগ্রহী, কিন্তু সবাই মিলে না হলে তো এটা হয় না। তারপরেও আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাংকক উপস্থিতিতে তিনি যে আসিয়ানের প্রতি আহ্বান জানালেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই আমরা আহ্বান জানানো এবং তাদের সাথে সবসময় এ ব্যাপারে তাদেরকে আগ্রহী করবার জন্য আমাদের সচেষ্ট থাকাটা খুব জরুরি। একদিন সফল হলাম না তার মানেই না যে আমরা সেই চেষ্টাটা ছেড়ে দিব। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। তারা যদি অংশগ্রহণ করে এই চেষ্টায়, তাদের যদি জোরালো ভূমিকা থাকে, তাহলে এই চেষ্টাটা আরো সহজে আমরা সফল হতে পারি বলে আমি মনে করি। যদিও অন্যদের চেষ্টাও প্রয়োজন আছে, শুধুমাত্র আসিয়ানের একলার চেষ্টায় হবে না। এখানে চীন, ভারত, অন্যান্য স্থানীয় গুরুত্বপূর্ণ যে শক্তিরা আছে, জাপান বলি বা যুক্তরাষ্ট্র, সবাই ভূমিকা রাখতে পারে। এবং আমরা সবাইকে আহ্বান জানাই, সবাইকে স্বাগত জানাই এই ব্যাপারে ভূমিকা রাখার জন্য। চীন প্রথম থেকে কিছু চেষ্টা করেছে, এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ফল আমরা পাই নাই, কিন্তু আশা করি যে ভবিষ্যতে তারা আরো বেশি সচেষ্ট হবে, এবং অন্য যারা এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নাই তারাও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি। সরকার প্রধানের এই আহ্বানের পর কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের কূটনীতিকদের কী ধরনের ভূমিকা রাখা উচিত বা কোথায় তাদেরকে গুরুত্ব দিতে হবে, সেই বিষয়ে যদি আপনার কাছে জানতে চাই। এটা তো আমরা বিভিন্ন জায়গায় গুরুত্ব দিচ্ছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানের পরে নিশ্চিতভাবে আমরা আমাদের যে আসিয়ান বন্ধুরা আছে তাদের সাথে এই ব্যাপারে বেশি
যোগাযোগ করব, বেশি আলাপ আলোচনা করব, তাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করতে আরো সচেষ্ট হব। এই চেষ্টা যে আমরা আগে করি নাই তা কিন্তু নয়, আমরা বিভিন্ন সময় করেছি, কিন্তু সেই চেষ্টাটাকে আরো বাড়ানো যায় কিনা সেটা আমি মনে করি। তবে একটা জিনিস আপনি প্রশ্ন করেন নাই, তবু আমি সেখানে যেতে চাচ্ছি। দুটো বিষয়, একটা হলো যে আজকে তো মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে ইউনেস্কোর 80তম সম্মেলনে বক্তৃতা দিয়েছেন, সেখানে যোগদান করার জন্য গিয়েছেন। সেখানে তার দুটো বিষয়ে বক্তব্য আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে একটা হলো যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তার যে আহ্বান, আসছিলাম আপনার কাছে। জি বলুন বলুন বলুন। আচ্ছা, যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তার যে আহ্বান, সেটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বারবার বলেছেন যে যুদ্ধ কোনো সমাধান নয়, এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে। সেজন্য তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এদিকে গাজায় ইসরায়েল ফিলিস্তিনিদের যুদ্ধ, এবং পুরো আরব জুড়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেইটা, এবং পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তেজনা চলছে, তো সেইগুলোকে বন্ধ করে সবাই মিলে যুদ্ধে যে অস্ত্র ইত্যাদিতে যে খরচ হয় সেই জিনিসটাকে আমরা আরো কনস্ট্রাকটিভলি খরচ ব্যবহার করতে পারি। ওই প্রসঙ্গে তিনি এসে গেলেন আবার এই বিষয়ে আপনার কাছে বলতে চাচ্ছিলাম। আপনি যতটাই বলছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে ইসরায়েলের সাথে ইরান এবং ফিলিস্তিনিদের সংঘাত সেটা বন্ধ করতে হবে, রাশিয়ার সাথে ইউক্রেনের যে সংঘাত সেগুলো বন্ধ করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী ঠিক যে সময় এই আহ্বানটা জানাচ্ছেন, সেই সময় কি ঠিক সেরকম প্ল্যাটফর্ম আছে কিনা? আমি আসলে জোট নিরপেক্ষ যুগের কথা বলছি, যখন স্নায়ুযুদ্ধের যুগে জোট নিরপেক্ষ খুব শক্তিশালী একটি প্ল্যাটফর্ম ছিল, সেটা কিন্তু আসলে নেই। ওই দিকটায় বিশ্ব নেতাদের, যারা অন্তত এই ধরনের সংঘাতের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, তারা কি নজর দিতে পারে কিনা? উনি গেলেন, সেখানে একটা বক্তব্য দিলেন, এরপরে উনি এর আগেও গিয়েছেন, G20-তে গিয়েছেন, ব্রিক্সে গিয়েছেন, সবখানেই তিনি বলছেন এবং তাদেরকে এই পথে আনার চেষ্টা করছেন। সামনেও সামনেও তার G20-তে ব্রাজিলে তার আমন্ত্রণ রয়েছে আমি যতদূর বুঝতে পারছি, এবং সেখানেও তিনি যাবেন আশা করি। সুতরাং এইসব একটা প্ল্যাটফর্ম না থাকলে যে অন্য প্ল্যাটফর্মের কাজ হয় না তা না। আবার তাছাড়া আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনার প্রসঙ্গটা আসা, সেটা হচ্ছে যে বাংলাদেশেরও সুযোগ আছে নতুন প্ল্যাটফর্ম তৈরি করার ব্যাপারে সবাইকে উৎসাহিত করার। বাংলাদেশ কিন্তু কালচার অফ পিসের ব্যাপারে একটা আগ্রহ নিয়ে অনেকদিন ধরে কাজ করছে। সেই কাজটাকে আরো জোরদার করে আমাদের যে নীতি আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটার ভিত্তিতে কালচার অফ পিস এর ইয়েতে করে একটা নতুন উদ্যোগ নেওয়া যায় কিনা। যেমন নতুন একটা প্রস্তাব দিয়েছেন আমাদের জাতিসংঘের মহাসচিব, তার নিউ এজেন্ডা ফর পিস। সেই এইগুলোকে ভিত্তি করে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা শান্তির পক্ষে, তো সেইটা, এবং সেখানে সব রকমের যুদ্ধ বন্ধের জন্য সব রকমের উদ্যোগ নেওয়া হবে, এরকম একটা কিছু তো ইয়ে করা যায় কিনা, সেই চেষ্টাটা নিশ্চয়ই আমরা করে দেখতে পারি। কারণ যেহেতু আমরা কালচার অফ পিস নিয়ে 97 সাল থেকে কাজ করে আসছি এবং গুরুত্বপূর্ণ কাজ করে আসছি, সেটা করা দরকার। আরেকটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছেন, সেটা হচ্ছে কি বলে আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের অভিঘাত সম্বন্ধে, যে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা, আমরা সুযোগ হারিয়ে ফেলছি, সেই সুযোগটা নিতে হবে। বাংলাদেশ কিন্তু নিজের থেকে যতটুকু পারে করছে সেটার থেকে, এবং সেটা আমাদের যে অভিজ্ঞতা সেটা অন্যদের সাথে শেয়ার করবার কথাও তিনি বলেছেন। কিন্তু সাথে সাথে তিনি বলেছেন যে আন্তর্জাতিক যে অঙ্গীকার আছে ভালনারেবল কান্ট্রিজ গুলোকে, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই অভিঘাতের ফলে, তাদেরকে সাহায্য করবার যে আন্তর্জাতিক অঙ্গীকার আছে সেইটা যাতে সবাই পূরণ করতে এগিয়ে আসেন, সেই ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলেছেন। আমি মনে করি যে আমরা গত কয়েকদিন ধরে আমাদের এখানে হচ্ছিল জাতীয় কি বলে ওটাকে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেটা নিয়ে আমাদের যে এক্সপো হচ্ছিল, সেখানে ওই কথাগুলো উঠে আসছে। তো এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের এই বিষয়টাকে আরো জোর দিয়ে সামনে এগিয়ে নেওয়ার, এবং মাননীয় প্রধানমন্ত্রী ঠিক সেই কাজটি করছেন ইউএনএসক্যাপে যে। অসংখ্য ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হল ছাড়ার নির্দেশ না মেনে উপাচার্যকে অবরুদ্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে চুয়েট শিক্ষার্থীরা। দিনভর আন্দোলনে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেওয়া সহ 2টি বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। প্রশাসন বলছে শিক্ষার্থীদের দাবির বিষয়ে তারা একমত। এইসব নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাচ্ছি এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন, ছাত্ররা কি দাবি করছেন, তাদের প্রেক্ষিতে কর্তৃপক্ষ কি বলছে? আসলে দিনভর নানা ধরনের নাটকীয়তার পরে
আপনারা জানেন যে বিকাল 4টার দিকে একাডেমিক কাউন্সিলের মিটিং থেকে আসলে সিদ্ধান্ত হয় যে এই চুয়েট ক্যাম্পাস বন্ধ ঘোষণা, এবং একই সাথে আজকে 5টার ভিতর বিকাল 5টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপরে আসলে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এবং ছাত্রছাত্রীরা তারা প্রচণ্ড বিক্ষোভ দেখায়, সেখানে তারা বাসে আগুন দেয় এবং তারা বলেছে তারা ক্যাম্পাস ছেড়ে যাবে না। এরপরে আসলে তারা, আপনি দেখছেন এখানে তারা ভিসি অফিসের নিচে অবস্থান নিয়ে, তখন থেকে অবস্থান নিয়ে ভিসির কার্যালয়ে যারা আছেন ভিসি সহ সবাইকে এখানে এক ধরনের অবরুদ্ধ করে রাখে। এই প্রেক্ষিতে আসলে একাধিক দফায় দফায় একাডেমিক কাউন্সিলের যারা আছেন ভিসি সহ সবাই এখানে বৈঠকে বসেন। সর্বশেষ এখন একটু আগে উপাচার্য আমাদের সাথে কথা বলেছেন, আমরা জেনেছি এখান থেকে 20 জন স্টুডেন্ট যারা শিক্ষার্থী যারা চলমান আন্দোলনে আছেন তারা একাডেমিক কাউন্সিলের সাথে মিটিংয়ে বসেছেন 3য় তলায় এই বিল্ডিংয়ের। এরপরে আসলে কোনো একটা সিদ্ধান্ত হয়তো বা আসতে পারে। তারা এখন থেকে 10 মিনিট আগে সেখানে সভাকক্ষে তারা প্রবেশ করেছেন। কি বিষয়ে এখন এই মুহূর্তে ছাত্রছাত্রীরা বলছে তারা হল ভ্যাকেট করার সিদ্ধান্ত মানছে না, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে? সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কর্তৃপক্ষ? হ্যাঁ, যেহেতু তারা বলছে তারা এই সিদ্ধান্ত মানে না, তারা ক্যাম্পাস ছাড়বে না, এবং পাশাপাশি তারা ঘোষণা দিয়েছিল যারা শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারী ক্যাম্পাসে অবস্থান করছে তাদের কাউকে বের হতে দেবে না। সে প্রেক্ষিতে তারা এই যে 3টা এখানে ফটক আছে ফটকগুলি বন্ধ করে দেয় এবং কাউকে বের হতে দেয় না। এসব প্রেক্ষিতে আসলে আমরা এরপরে আসলে রাউজানের ইউনো এখানে এসেছিলেন, তিনিও চেষ্টা করেছিলেন একটা বৈঠকের আয়োজন করতে, তিনি ব্যর্থ হয়েছেন। এরপরে আসলে কিছুক্ষণ আগে শিক্ষকরা একমত হয়েছে ছাত্রদের সাথে, তারা কথাবার্তা বলে একটা জায়গায় গেছে, হয়তো বা কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে, সিদ্ধান্তের পরিবর্তন আসতে পারে। আরেকটি বিষয় আলমগীর শফিক আপনাকে জানতে চাচ্ছিলাম, এই টানা 4 দিনের বিক্ষোভে সড়কে মানুষের ভোগান্তি অসংখ্য বেড়েছে এবং বাস চলাচল করতে পারছে না এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে। সেই বিষয়ে বিক্ষোভকারীদের বিষয়ে কোনো মতামত জানা গেছে কিনা, তারা কি বলছেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে চট্টগ্রাম কাপ্তাই সড়কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে। এই যে ঘটনাটা হচ্ছে আসলে সেটা হচ্ছে রাউজানের চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজানের এই চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান, এই সামনে আসলে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে, ফলে এদিক দিয়ে আসলে গাড়ি পার হতে পারছে না। আমরা দেখেছি রাঙ্গুনিয়ার দিক থেকে গাড়ি আসার পরে অনেকে পায়ে হেঁটে রাউজান অংশে এসে তারা গাড়িতে উঠছে। তবে মানুষের ভোগান্তি আসলে সীমাহীন, বিশেষ করে শিশু, নারী এবং যারা অসুস্থ আছেন তাদের কথা বলতে হয়। তারা আমাদেরকে সকালের দিকে তারা এই ধরনের এই সমস্যা থেকে উত্তরণের জন্য সকলের আসলে এগিয়ে আসার কথা বলেছেন। অন্যদিকে যারা আন্দোলনরত আছে তাদের সাথে আলাপ করেছে, তারা বলেছেন যাতে মানুষের অসুবিধা না হয়, তারা রোগী এবং যারা বিদেশ যাত্রী কিংবা যারা জরুরি কাজে শহরে যাচ্ছে কিংবা যাতায়াত করছে তাদের জন্য আলাদা লেন করে তাদের ছেড়ে দিয়েছেন বলে আমাদেরকে তারা দাবি করেছেন। এছাড়া আমরা জানি যে দুর্ঘটনার কারণে এই সংকটটি শুরু হয়েছে, বিক্ষোভ করছে শিক্ষার্থীরা, সেই বিষয়ে সেই সময় বাসের যারা সংশ্লিষ্ট চালক ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়ে কোনো বাড়তি কোনো সংবাদ আছে কিনা আপনার কাছে? হ্যাঁ, গতকাল আসলে যিনি বাসের যিনি চালক তাজুল ইসলাম, তাকে চট্টগ্রাম শহরের কোতোয়ালি এলাকা কিংবা কোতোয়ালের পাশের জিইসির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাজুল ইসলামকে গতকাল বিকেলে আসলে তাকে আদালতে সুপার্দ করা হয়। এরপরে পুলিশ, আমরা জেনেছি, 3 দিনের রিমান্ড আবেদন করে তাজুলের বিরুদ্ধে, কিন্তু আদালত আসলে সেটা শুনানির সময় রেখেছে। কিন্তু আজকেও আমরা সর্বশেষ যে খবর নিয়েছি, আজকেও শুনানি হয়নি রিমান্ডের। আমি বিকেলে যিনি রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে আলাপ করেছিলাম, তিনি বলেছেন তারা আদালতে রিমান্ড প্রেয়ার দিয়েছেন কিন্তু সেটা শুনানি এখনো হয়নি। আপনি জানেন যে আসলে গত সোমবার চট্টগ্রামের কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশের পোমরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় শাহ আমানত বাস, তার ধাক্কায় মোটরসাইকেল আরোহী 3 জন চুয়েটের ছাত্র। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমাকে শেষ করতে হচ্ছে। এই ছিল এডিটর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।